ভাই, আমাকে বাঁচাও, ও ফিরে এসেছে ভাই। ও কাউকে ছাড়বে না ভাই, আমাকে বাঁচাও ভাই। আমি বাঁচতে চাই ভাই, আমি মরতে চাই না ভাই, আমাকে তোমরা বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে ভাই, ও আবার ফিরে এসেছে ভাই। ওর হাত থেকে আমাকে বাঁচাও। ও তোমাদের কাউকে ছাড়বে না, নৃশংসভাবে এক একটাকে রাস্তার কুকুরের চেয়েও কষ্ট দিয়ে মারবে তোমাদেরকে। ওই আবার ফিরে এসেছে। ঈশা, ঈশা। কথাগুলো বলতে পারল না। তার আগেই ছেলেটি শেষ কথাটা বলতে গিয়ে মাটিতে ধপ করে রক্তাক্ত শরীর নিয়ে পড়ে যায়। ভার্সিটির মাঠে সবার চোখের অগোচরে স্নাইপার থেকে পরপর বেশ কয়েকটা বুলেট এসে বুকটা ঝাঁঝরা করে দেয় ছেলেটির। এফর ওফর হয়ে গুলিগুলো বেরিয়ে যায়। হঠাৎ এমন কিছু ঘটাতে যে যার মতো ছোটাছুটি শুরু করেছে। ভার্সিটির মাঠে রক্তাক্ত শরীর দেখে সবুজ নামের ছেলেটি একেবারে হতবাক বিস্তৃত চোখে তাকিয়ে আছে। হৃদয় নামের ছেলেটি শেষ কথাটা বলতে গিয়ে মাটিতে পড়ে যায়। ছেলেটির রক্তাক্ত শরীর সবুজের চোখের সামনে পড়ে আছে। ছেলেটিকে নৃশংসভাবে মারা হয়েছে। এবার সবুজ ছেলেটির কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, হে ভাই, ভাই তোর কি হয়েছে? তুই কি বলতে গিয়ে শেষ কথাটা বলতে পারলি না? তোকে কে মেরেছে বল, একবার শুধু বল, তোর সামনে তাকে জীবতে ফুটে দেব। কিন্তু কেউ আর কোনো কথা বলছে না। হৃদয় নামের ছেলেটি পরপারে পাড়ি জমায়। সবুজ হলো এই কলেজের ভিপি, আর ভিপির ভাই হলো হৃদয়। হৃদয়কে কেউ বা কারা নৃশংসভাবে মেরেছে, আর হৃদয় নিজের যান বাঁচিয়ে এসেছে ভিপির কাছে। কিছু বলতে গিয়েও বলতে পারে না। তার আগে স্নাইপার থেকে কেউ গুলি চালিয়ে মেরে ফেলে। দিনে দুপুরে কলেজের মাঠে, ভার্সিটির মাঠে শিক্ষক শিক্ষার্থী সবাই এসে জড়ো হয়েছে। চারদিকে হইচই পড়ে গেছে। ছাত্র নেতারা এসে চারদিক দিয়ে ঘিরে ধরেছে ভার্সিটির মাঠে। পুলিশ রেব চারদিক দিয়ে মাঠটা ঘিরে রেখেছে। দিনে দুপুরে জনগণের সামনে প্রকাশ্যে হত্যা করাটা সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তার চেয়েও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তার এইরকম মনমানসিকর ভয়ানক মৃত্যুটা এতটাই ভয়ানক যে কেউ দেখলে আটকে উঠবে। শরীরটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। চলুন তাহলে আপনাদের শুনিয়ে আনি কে অজানা ব্যক্তি যে হৃদয়কে নির্মমভাবে হত্যা করেছে। শুনিয়ে আনি কিভাবে তাকে হত্যা করেছে। হৃদয় আজকে ভার্সিটির ভিপি সবুজের কথায় কিছু দরকারি ফাইল মেয়রের কাছে নিয়ে যাওয়ার ছিল। ঠিক তখনই রাস্তার মাঝখান থেকে একজন অচেনা ব্যক্তি দিনে দুপুরে পেছন থেকে রুমাল চেপে ক্লোরোফর্ম ইউজ করে ব্ল্যাক কালারের একটি বাংলা কারে হৃদয়কে উঠিয়ে নিয়ে চলে যায়। সেই অজানা ভয়ানক ব্যক্তিটি গাড়িটি নিয়ে চলে আসে রাজপ্রাসাদের মতো একটি অসম্ভব সুন্দর অপরূপ বাড়ির ভিতরে। হৃদয়কে ঘাড়ে করে রুমের ভিতরে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর সেই অজানা ব্যক্তিটি পায়ের উপর পা তুলে বসে থাকে। মুখে সিগারেট নিয়ে একটা ব্যাগের চেন খুলে। ততক্ষণে হৃদয়ের জ্ঞান ফিরে আসে। হৃদয় দেখে নিজেকে আবিষ্কার করেছে একটা রুমের মধ্যে, চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। নিজেকে দেখে বলে ওঠে, তোকে কি দেইনি বল? চাওয়ার আগে তোর পায়ের সামনে এনে হাজির করেছি, আর তুই কিনা শেষে আমার পিঠে ছুরি মেরেছিস। যে থালাতেই খেলি সে থালাটাই তুই ফুটো করলি। আরে তুই চাইলে তো তোকে কলিজাটাও ছিঁড়ে খাওয়াতাম, কিন্তু সেটার যোগ্যতা তুই রাখলি না। তাই তো তোকে এখন এমন জায়গায় ট্রান্সফার করব না। না পারবি বেইমানি করতে, না পারবি ভালো থাকতে। ঈশানের মুখে হৃদয়ের এই কথা শুনে উচ্চস্বরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হৃদয় এক পর্যায়ে বলে ওঠে, ভাই ভাই, এবারের মতো মাফ করে দাও, আমার পায়ে পড়ি, দ্বিতীয়বার একটা চান্স দাও। সেই অচেনা ঈশান ব্যাগ থেকে একটি রুমাল বের করে ঢুকিয়ে দেয় হৃদয়ের মুখে। হৃদয় গঙাতে থাকে, কিন্তু মাগার কথা বের হয় না তার মুখের ভেতর থেকে। হৃদয় বক্স থেকে একটা ব্লেড বের করে, তারপর কাঠ ফ্লাই করার জন্য ঢিল মেশিন, কাঠ কাটার জন্য কপ্তা, করাত, হেস্কো ব্লেড, কাঁচি প্লাস হাতুড়ি, টেস্টার, ইলেকট্রিক আরও কিছু সরঞ্জাম, ইলেকট্রিক্যাল ফ্লাগ বোর্ড থেকে কয়েকটি তার টেনে এনে হাতে ও পায়ে লাগিয়ে দেয় হৃদয়ের। তারপর বেশ কয়েক সেকেন্ড ইলেকট্রিক্যাল শক দেয়, তাতে অবস্থা নাজেহাল হৃদয়ের। তারপর প্লাস দিয়ে হৃদয়ের পায়ের 10 আঙ্গুলের নখ উপড়ে ফেলে। একইভাবে হাতের 10 আঙ্গুলের নখ তুলে ফেলে। তারপর সেগুলোতে চুন ঢেলে দেয়। রক্তের সাথে চুন একত্রিত হওয়ায় সারা শরীরে যেন আগুন জ্বলে যায়। ইলেকট্রিক্যাল বিদ্যুতের চেয়েও যেন শরীরটাকে কাঁপিয়ে তুলছে তারা। এই নির্মম অত্যাচার। তারপর হাতের ও পায়ের রগ ও শিরা কেটে দেয়। গড় গড় করে রক্ত পড়তে থাকে। তারপর বুকের বাঁ পাশে ও ডান পাশে ড্রিল মেশিন দিয়ে অ্যানকে নামটা এঁকে দেয়। এত যন্ত্রণা সহ্য করতে পারছে না, চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বাইরে আসে না। চোখের পানি দেখেও যেন মায়া হচ্ছে না ঈশানের। ঈশান তার নিজের কাজ করে চলেছে।
তারপর ঈশান একটা হাতুড়ি ও কিছু ঝুলি নিয়ে এসে একে একে সারা শরীরে হৃদয়ের গেঁথে দিতে থাকে। হাতুড়ি দিয়ে হৃদয় পুরো আধমরা হয়ে গিয়েছে, রক্ত মুখের ভিতর দিয়ে গড়গড় করে পড়ছে। যে হাতটা দিয়ে ঈশানের সাথে বেইমানি করেছে সেই হাতের উপর ড্রিল মেশিন দিয়ে একে একে ফুটো করে দেয়। প্রায় 6 থেকে 7টা ক্ষত সৃষ্টি করেছে এই হাতের তালুতে। হাতের তালুতে ভালো করে তাকালে এফোর হোফর দেখা যাচ্ছে, শরীরের সব রক্ত শেষ। ঈশান হৃদয়কে আর কোনো কষ্ট দিবে না বলে শেষ একটা থেরাপি দেওয়ার জন্য সেলুনে যে ব্লেড দিয়ে মানুষের চুল কাটা হয় সেই চুল কাটার মেশিন দিয়ে পুরো মাথাটাকে নেড়া করা দেয় হৃদয়ের। তারপর হৃদয়ের মাথায় ব্লেড দিয়ে কয়েকবার টান দেয়, মাথাটা কেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তার ব্রেন দিয়ে তারপর মাথায় একটা গর্ত করে ব্রেনের উপর মাথার মজকগুলোর ভিতরে শটা ও লেখন ঢেলে দেয়। তারপর পুরো মাথাটাকে একটা রাসায়নিক কেমিক্যাল দিয়ে আবার পরিপূর্ণভাবে ক্ষতস্থানগুলোকে পরিপূর্ণ করে দেয়। পাগলের মতো ছটফট করতে থাকে হৃদয়। এরপর অত্যাচারে যেন হৃদয়ের পুরো শরীরটাকে 11,000 ভোল্টের বিদ্যুতের চেয়েও যেন দ্রুত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সারা শরীরে কাঁদতে শুরু করেছে, আধমরা হয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এবার মুখ থেকে রুমালটা বের করে সাথে সাথে যেন একটা দীর্ঘশ্বাস ফেলে আর চিৎকার দিয়ে বলে ওঠে, ও মা গো, ও বাবা গো, আমাকে বাঁচাও গো, গেলাম আমি। বেঁচে থাকতে বাপের জন্ম কারোর সাথে বেইমানি করবো না। হৃদয়ের আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঘাড়ে তুলে নেয়। তারপর বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে এনে বসিয়ে দেয় হৃদয়কে। গাড়ি চালাতে চালাতে ঈশান বলে ওঠে, আরে পাগলা, পাগলে কিনা খায় ছাগলে কিনা চায়, পুরোনো আমলের ডায়লগ। তোকে বাঁচিয়ে রাখবো কখন বললাম? তুই তো আর মাত্র কয়েক মিনিট বাঁচবি, কারণ তোর মৃত্যু অনিবার্জিত হয়ে গেছে। তোর টিকিট কাটা হয়ে গেছে, শুধু ওপরে যাওয়াটা বাকি। হৃদয় আর কোনো কথা বলতে পারে না। কথা বলতে বলতে দিন দুপুরে এসে হাজির হয় ভার্সিটির গেটের সামনে। তারপর গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় হৃদয়কে। ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগেই কানে কানে বলে দেয়, তোর বর্তমান ভাইকে বলে দিবি শহরে এসে গেছে, আমি তাণ্ডব করতে, খেলাটা যেন ভালো করে খেলে। দাবার একটা গুটি যদি ভুল করে খেলে তাহলে কিন্তু সব শেষ। এই বলে ধাক্কা মেরে ফেলে দেয় হৃদয়কে। হৃদয় আত্মরা হয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা নিয়ে খড়াতে খড়াতে ভার্সিটির ক্যাম্পাসে হাজির হয়। ক্যাম্পাসের ভিতরে ছাত্রনেতা ও কলেজের ভিপি সবুজ কিছু ছেলেপেলে নিয়ে আড্ডা দিচ্ছে। তারই মাঝখানে হাজির হয় আর অতীতের এসব ঘটনা বলে বাইরে থেকে ভার্সিটির পাশে 10 তলা বিল্ডিং এর উপর থেকে যখনই হৃদয় ঈশানের নামটা বলতে যাবে ঠিক তখনই ঈশান নামের ছেলেটি স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে হৃদয়কে। এ ছিল হৃদয়কে মেরে ফেলার কারণ। ভার্সিটির মাঠে উপস্থিত হয় এসআই সানজিদা। তারপর সানজিদা পুরো কলেজ মাঠটাকে পুলিশ দিয়ে চারদিক দিয়ে ভালো করে তদন্ত করায় অবশেষে সানজিদা বলে ওঠে, মিস্টার সবুজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে নিয়ে গেলাম তদন্ত করার জন্য। আর আপনারা সাবধানে থাকবেন, কারণ আমরা লাশের পকেট থেকে একটা চিঠি পেয়েছি। চিঠিতে লেখা আছে, শহরে এসে গেছে এনকে। শহরে নতুন করে হবে এখন থেকে তাণ্ডব। শহরের রং বদল হতে চলেছে হাওয়ায় হাওয়ায়। কেউ বাঁচতে পারবে না এনকে এর হাত থেকে। শহরের লাশের তাণ্ডব ছড়িয়ে দেব। এনকে আগের থেকে 2 গুণ রূপে হিংস্র হয়ে এসেছে এই শহরে। সানজিদার মুখে এরকম চিঠির কথা শুনে সবুজ, আলামিন, সাজিদ, সৈকত আরো বেশ কিছু ছেলে চমকে ওঠে, আটকে ওঠে অ্যানকে নামটা শুনে। পাগুলো থরথর করে কাঁপা শুরু করেছে। সবুজ, আলামিন, সাজিদ, সৈকত আরো বেশ কিছু ছেলে বের। অ্যানকে নামটা শুনে যেন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। কেউ ভাবতে পারছে না 2 বছর পর এই মৃত মানুষটা কি করে আবার এই শহরে ফিরতে পারে। সে এই শহরে একবার ফিরে এসেছে, মানে পুরো শহরটা মৃত্যুপরিতে রূপান্তরিত হয়েছে। সবার মাঝে যেন ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কেউ কোনো কিছু বলতে পারছে না। মুখ ফুটে পুলিশ অফিসার সানজিদাকে। এ পর্যায়ে সানজিদা কলেজের সবার এরূপ অবস্থা দেখে সানজিদা বলে ওঠে, কি ব্যাপার, আপনারা চিঠিতে অ্যানকে নামটা শুনে আপনারা তো ঘাবড়ে গেলেন কেন? শরীর থেকে তো ঘাম কেন ঝরছে আপনাদের? কি রহস্য লুকিয়ে রেখেছেন? ভার্সিটির মধ্যে যেটা এখনও আমাদের কাছে রহস্য হিসাবে লুকিয়ে আছে সবটা বলুন আমাদেরকে। কেউ কোনো কথা বলছে না। চুপচাপ হয়ে আতঙ্কে ও ভয়ে পুরো নিস্তব্ধ ভার্সিটির মাঠ। এখন যদি কেউ মুখ খোলে নিশ্চিত তার মৃত্যু অনিবার্জিত। ঠিক একইভাবে তাই ভয়ে কেউ কোনো কিছুই বলছে না। সবুজ হালকা কণ্ঠে বলে ওঠে, দেখুন ইন্সপেক্টর, এটা আমাদের ভার্সিটির বিষয়, এতে আপনার নাক না গলালে ভালো হবে। এর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে।
যেটা সবার অজানা। সব রহস্যের কথা শুনতে গেলে বা বলতে গেলে শুধু দিন আর মাস না, বরং বছরের পর বছর লেগে যাবে। ভার্সিটির বিপির মুখে সাব ইন্সপেক্টর সানজিদা এই কথা শুনে বেশ খানিকক্ষণ হেসে নেয়, তারপর আঙুল ঝাঁকিয়ে বলে ওঠে, মিস্টার সবুজ, আলামিন, সৈকত ও সাজিদ, আপনারা কিন্তু এই খুনের লিস্টে আছেন। কেননা চিঠিতে আপনাদের নাম উল্লেখ করেছে। তাই নিজেদের বাঁচাতে চাইলে পুলিশের সাথে শত্রুতা নয়, বরং বন্ধুত্ব রাখুন। এই বলে পুলিশ ইন্সপেক্টর সানজিদা একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সানজিদার মুখে একথা শুনে সবুজ, আলামিন, সৈকত ও সাজিদ বেশ ঘাবড়ে যায়, কেননা তারা বেশ ভালো করেই জানে তারা কি করেছে এক অজানা ব্যক্তির সাথে। ও হ্যাঁ, সবুজ হচ্ছে এই ভার্সিটির ভিপি, আর আলামিন হচ্ছে এখানকার সভাপতি, সৈকত হচ্ছে সেক্রেটারি, আর ভার্সিটির সহকারী সাধারণ সম্পাদক হচ্ছে সাজিদ, আর হৃদয় হচ্ছে সবুজ, আলামিন, সৈকত, সাজিদ এর ডান হাত। সকল রকমের অপরাধ ও ক্রাইম এই চারজনের নির্দেশই করে হৃদয়। হৃদয় হচ্ছে এই ভার্সিটির ছাত্রলীগের নেতা। তবে এই পাঁচজনের মধ্যে আরো একজন মাথা ছিল, যেটা আজকে নেই, হয়ে গেছে নিরুদ্দেশ, হয়তো নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। এই গল্পে শুধু রয়েছে রহস্য আর রহস্য। পুলিশ, রেব, গোয়েন্দা অফিসার যে যার মতো তদন্ত করতে লেগে পড়ে। উদ্দেশ্য কে অজানা রহস্য খুনি। নামি দামি অজানা এই চট্টগ্রামে ভার্সিটির মাঠে একের পর এক লাশ ফেলে দিয়ে যাচ্ছে, কি লুকিয়ে আছে এর পিছনে রহস্য। সবুজ, সৈকত, আলামিন, সাজিদ একটা মিটিং কনফারেন্স রুমে বসে আছে। সবুজ বলে ওঠে, কি হতে পারে অজানা ব্যক্তি? তার সাথে আমাদের শত্রুতা ভাই কি? কেন সে আমাদের দলের ছেলেপেলেদের নৃশংসভাবে মারছে? সবুজ, তুই সেদিন লক্ষ্য করছিলি যখন হৃদয় আমাদের কাছে এসেছিল, তার পুরো শরীরের কত ছিল রক্তাক্ত, নৃশংস, তার শরীরে বিবৃতিকর অবস্থা হয়েছিল। এতটাই নিঃস্বভাবে হত্যা করেছে, যেটা একমাত্র একজনের সাইকো কিলার পারে, আর সেটা হলো আলামিনের মুখে সাইকো কিলার কথাটা শুনে যেন আরো আটকে ওঠে। উপস্থিত থাকা চারজন কেউ কোনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তাদের সাথে। ভয়াতক কণ্ঠে এবার পুরো সৈকত বলে ওঠে, চমকে গিয়ে, আরে ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? কেন নিজেদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিস? এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ কি করে জীবিত ফিরতে পারে? আর যদি জীবিত ফিরেও আসে, সে কাউকে ছাড়বে না। আমার বিশ্বাস হয় না যে সে আবার বেঁচে ফিরে এসেছে। এক মিনিট দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। সেদিন হৃদয় কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ তাকে স্নাইপার দিয়ে পেছন থেকে গুলি করা হয়। সে শেষে ইস বলেছিল, কিন্তু বাকি কথাটা বলার আগে সে মারা যায়। আমরা যদি কথাটাকে আকার দেই, তাহলে কিন্তু ঈশান হয়। তার মানে ঈশান ভাই বেঁচে আছে। এবার তো আমরা শেষ, আর কেউ আমাদের বাঁচাতে পারবে না ওই নরখাদকের হাত থেকে। আরে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে কি করে? তাকে তো আমরা আজ থেকে 2 বছর আগে মেরে ফেলেছি। তাহলে 2 বছর পর সে কি করে জীবিত ফিরে আসতে পারে? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এখন তাহলে আমরা যে যার মতো নিজ গন্তব্যে বেরিয়ে পড়ি। আসুন, যেখানে সেখানে আড্ডা দিবি না, কারণ পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। সবসময় নিজেকে বদ্ধ করে রাখার চেষ্টা করবে। তাহলে চল, সবাই আরও ওর ব্যাপারে গোপনে খবর নেওয়ার চেষ্টা করব। এই বলে যে যার মতো ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যে। সবার মাঝে একটাই আতঙ্ক, যেটা হচ্ছে অ্যানকে এই শহরে ফিরে এসেছে, তাও আবার 2 বছর পরে। তাই সবার মাঝে ভয়, নীরবতা কাজ করছে। সকল রকম অবৈধ কাজ কারবার ও সকল রকম অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই অ্যানকে। অ্যানকে দেখতে ভীষণ সুন্দর, অসম্ভব ফর্সা, উচ্চতায় প্রায় 6 ফুট 7 ইঞ্চি, সুঠাম দেহ, বেশ স্বাস্থ্যবান, চুলগুলো ঘাড় পর্যন্ত, স্টাইলিশ করে কাটা, খোঁচা খোঁচা দাড়ি। এই দাড়ি যেন তার সৌন্দর্যের আরো ফুটিয়ে তুলেছে। এই ঈশানের সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যার জন্য সে 2 বছর পরে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে আর রাত নেমে আসে। চারদিকে কালো ধোঁয়াশা জমতে শুরু করেছে। রাত 9টা বাজে। হালকা চাঁদের আলোতে বেশ পরিষ্কার ও দিনের মতো লাগছে। নেই কোনো অন্ধকার, নেই কোনো আধার, একদম পরিষ্কার। কালো রঙের একটি বাইক এসে থামে থানার সামনে। গাড়ি থেকে নেমে সেই অজানা আগন্তুকটি বাইক স্ট্যান্ড করে থানার সামনে, থানার গেটের সামনে দাঁড়িয়ে থানার চিঠি বক্সের মধ্যে একটা লেটার ফেলে দেয়। এটা দেখে একটা পুলিশ কনস্টেবল এগিয়ে আসলে দ্রুত সেখান থেকে চেনা ও অজানা ব্যক্তিটি গাড়ি নিয়ে হারিয়ে যায় চাঁদনি জ্যোৎস্নার আলোতে।
সেই কনস্টেবল লেডি পুলিশ অফিসার বক্স থেকে চিঠিটা বের করে না দেখে নিয়ে যায় সাব ইন্সপেক্টর সানজিদার কেবিনে। সেখানে গিয়ে সেই লেডি কনস্টেবল বলে ওঠে, ম্যাডাম, থানার বাইরে কিছুক্ষণ আগে একটা ছেলের মুখে মাস্ক ছিল, হাতে গ্লাস, পরনে মাথায় টুপি, পরনে ব্ল্যাক কালারের জ্যাকেট ও স্যুট, চোখে কালো রঙের সানগ্লাস। কিছুক্ষণ আগে এই চিঠিটা গেটের সামনে বক্সে দিয়ে যায়। আমি জিজ্ঞেস করতে গেলে ছেলেটি দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর সাব ইন্সপেক্টর সানজিদা চিন্তিত মুখে কাপা কাপা গলায় বলে ওঠে, আচ্ছা, তুমি আমাকে দাও আর তুমি বাসায় চলে যাও, তোমার ডিউটি শেষ। আমিও চলে যাব আর কিছুক্ষণের মধ্যেই, কয়েকটা ফাইল বাকি আছে। ওকে ম্যাডাম, ঠিক আছে। এই বলে বেরিয়ে পড়ে লেডি কনস্টেবল। আর সানজিদা চিঠিটা খুলে দেখতে পায় আল আমিনের ছবির উপর ক্রস চিহ্ন দেওয়া, সাথে লেখা আছে 2। সেখানে আরো ছবি আছে সৈকত ও সাজিদের। এটা দেখে ঘাবড়ে যায় আর দ্রুত সানজিদা পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সত্যি একজন মুখোশধারী কালো পোশাকওয়ালা লোক এই চিঠি বক্সে দিয়ে যায় অজানা ব্যক্তি হিসেবে। ভাবতে ভাবতে অনেক সময় কেটে যায়। নীরবতা ভেঙে সবকিছু ঠিকঠাক করে সানজিদা বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। রাত 11টা বাজে। চারদিক দিয়ে মানুষের সমাগম কমতে থাকে, ধীরে ধীরে নিস্তব্ধ হতে থাকে পুরো শহরটা। বাজারের ভেতরে দোকানপাটে রাস্তার পাশে দাঁড়িয়ে নাইট ডিউটি করছে বাজারের নাইট ডিউটি সিকিউরিটি গার্ডগুলো। হঠাৎ করে বাজারের মধ্যে পাগলের বেশে একজন পাগল প্রবেশ করে। নাইট ডিউটি সিকিউরিটি গার্ডগুলো ভেবেছিল পাগল, তাই কিছু বলে না। পাগল করে তার কাজ, সিকিউরিটি গুলো করে তাদের কাজ। দেখতে দেখতে মধ্যরাত হয়, রাত 3টা বাজে। সবাই ঘুমের ঘোরে সিকিউরিটি গুলো যেখানে পেয়েছে সেখানেই ঘুমিয়ে গেছে। নাইট নামে সিকিউরিটির বুকে কুড়াল দিয়ে বেশ কয়েকবার ক্ষত সৃষ্টি করেছে কালো মুখোশধারী অপরিচিত লোক, তবে মারার আগে মুখে ঢুকিয়ে দিয়েছে একটি রুমাল। সিকিউরিটি গার্ডটি সেখানে রক্তের স্রোতে বেরিয়ে যাওয়ার কারণে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ঈশান কেন মেরেছে, কি কারণে মেরেছে অজানা। কুড়াল দিয়ে মারার কারণে বুকের হাড় ও পাঁজরের মাংস ভেদ করে এফোর ওফোর বের হয়ে গেছে। সাথে কুড়াল দিয়ে 2 ভাগ করেছে তার কোমর। লাশটাকে টুকরো টুকরো করে ফেলে রাখে। তারপর অ্যানকে চিহ্নটা এঁকে দেয় এবং সিকিউরিটি গার্ডটাকে কিভাবে মেরেছে তার ভিডিও এবং কি কারণে মেরেছে তার ভিডিও লাশের পাশে রেখে দেয়। সিকিউরিটি গার্ডটাকে কি কারণে অ্যানকে ঈশান কি কারণে মারলো শুনে আসি। যেদিন ঈশানকে বেশ কিছু ছেলে পেলে মিলে ষড়যন্ত্র করে মেরেছিল, সেদিন এই সিকিউরিটি গার্ডটাও ইচ্ছে করলে তাকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। টাকার লোভে ঈশানের আপন জনদের সাথে হাত মিলায়। আর সেদিন ঈশানকে তার আপন জনেরাই মেরেছিল। কেন মেরেছে, কি কারণে মেরেছে, কিভাবে মেরেছে, সব জানতে পারবেন। গল্পের সাথেই থাকুন। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে তদন্ত করতে চলে আসে। পুলিশ তদন্ত করছে নিজেদের মতো করে। সাংবাদিক বলছে, বাজারের মধ্যে নাইট ডিউটি সিকিউরিটি গার্ডকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। কিছুদিন আগে ভার্সিটির মাঝখানে দিন দুপুরে হত্যা করেছে ছাত্রনেতা হৃদয়কে। আর আজকে আরেকটা মার্ডার। কে এই খুনি, যার সন্ধান এখনো করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? জেনে আসি সব ইন্সপেক্টর সানজিদার মুখ থেকে। কি বলে উনি? শহরে এমন কিছু ঘটে যাবে বুঝতেই পারেনি, তবে সাধারণ মানুষের কোনো ভয় নেই। এই খুনি সবার পরিচিত। আমার একটা ভিডিও পেয়েছি। এই সিকিউরিটি গার্ডটি কোনো এক ব্যক্তি শুধু মাত্র টাকার বিনিময়ে সে জীবন বাঁচায়নি, চাইলেই সে বাঁচাতে পারত। দ্বিতীয় খবরটা আরও চমকে দিবে আপনাদেরকে। সেটা হচ্ছে খুনির নেক্সট টার্গেট মিস্টার আল আমিন, যে বর্তমান ভার্সিটির সভাপতি। কাল রাতে থানার সামনে মিস্টার সবুজ আল আমিন সৈকত সাজিদের পিক ছিল। চমকে দেওয়ার বিষয় হচ্ছে আল আমিনের ছবিতে করস চিহ্ন দেওয়া। আমরা ওনাকে সম্পূর্ণ চেষ্টা করব সিকিউরিটি দেওয়ার। এই ছিল চট্টগ্রামের বর্তমান ভার্সিটি শহরের খবর। পরবর্তী খবর পেতে সাথেই থাকুন। সাংবাদিকদেরকে দেখানো নিউজ ও ইন্সপেক্টর সানজিদার কথা শুনে আটকে ওঠে আল আমিন। ভার্সিটির ক্যাম্পাসে সময় কাটছে সবুজ, আলামিন, সৈকত, সাজিদ ফোনে ভিডিও দেখছিল। তখনই সাংবাদিকের কথাগুলো শুনতে পায়। তা দেখে 4 জনের খবর শুনতে পায়। খবরটা শুনে ও দেখে তাদের শরীরে লোম খাড়া হয়ে যায়। 4 জনে আটকে ওঠে। আল আমিন তো কাঁপাকাঁপি শুরু করেছে এই শীতল আবহাওয়ায়, তারপরেও ঘেমে একাকার। আল আমিনের এরকম অবস্থা দেখে সবুজ বলে ওঠে, তার মানে কি ঈশান ভাই বেঁচে আছে? সে এখনো মরেনি? আলামিন, সে একবার যখন বলেছে নেক্সট টার্গেট তুই, তার মানে সে তোকে মারবে। আমরা তোকে ফুল সিকিউরিটি দেব, তুই বাসার বাইরে যাবি না।
আমি ভাইয়ের সাথে কথা বলে দেখছি, এবার দেখছি খেলাটা খেলতেই হবে, না হলে কেউ বাঁচবে না প্রাণে। সবুজের এরকম ভয়াবহ কথা শুনে যেন আরো থমকে যায় আলামিন। আলামিন এবার গুটিসুটি মেরে কাঁপতে শুরু করেছে। কাঁপা কাঁপা গলায় ভয় বলে ওঠে, কাগজে লেখা আছে খাটের নিচে লুকিয়ে থাকলে কি নিজের জীবন বাঁচাতে পারবি বলে তোর মনে হয় তোর কাছে? হঠাৎ করে কাগজের মধ্যে এই লেখাতে শরীরের লোম খাড়া হয়ে দাঁড়ায়। হাত কাঁপাকাঁপি শুরু করেছে, ঘেমে একাকার হয়ে গেছে শরীরটা। হঠাৎ করে সোফায় কারো বসার উপস্থিতি টের পেয়ে খাট থেকে মাথাটা অল্প বের করে যাকে 2 বছর পর দেখে তাকে দেখে যেন কপাল থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বসে থাকা আগন্তুক ব্যক্তিটি হঠাৎ করে খাটের ভেতর থেকে হুড়মুড় করে টেনে বের করে সেই আলামিনকে। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের নিমিষে সোফার সাথে বেঁধে ফেলে আলামিনকে। তারপর সেই অজানা ব্যক্তিটি তার পরনে থাকা মাস্কটা খুলে ফেলে, চেয়ার টেনে বসে পড়ে আল আমিনের সামনে। হাতে সিগারেট নিয়ে নিকোটিনের ধোঁয়া টানতে থাকে। আলামিন ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই তুমি বেঁচে আছো? এটা কি কি করে সম্ভব? আমি আমি আমরা তো সেদিন তোমাকে। আর কোনো কিছু বলতে দেয় না আলামিনকে। উচ্চস্বরে হাসতে থাকে ছেলেটি। সেই অজানা ব্যক্তিটি মুখের কিছু সিগারেটের অংশ আলামিনের হাতের তালুর উপর লাগিয়ে দেয়। এতে যেন ভয়টা ভয়ান্তরে পরিণত হয়। চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তে থাকে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সেই অজানা ব্যক্তিটির সিগারেটের পুরো অংশটা আলামিনের হাতে ও পায়ের তালুতে লাগিয়ে দেয়। নিমিষের মধ্যেই পুরো ছাই হয়ে যায় হাতের তালু। তারপরে সেই অজানা ব্যক্তিটি নীরবতা ভেঙে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, তোরা মেরেছিলি সেদিন, কিন্তু ভাগ্য সেদিন আমাকে মারেনি। আর এই এনকে কে আছে যে মারতে পারে? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি এরকম কিছুই করতে চাইনি। লোভের বসে আমি এরকম করেছি। সারা জীবন তোমার কথা শুনে কাজ করেছি। আমারও তো ইচ্ছে ছিল নিজে কিছু করার, তাই লোভের বসে তোমার সাথে বেইমানি করেছি। তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো, কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না। শুধু তোমার পায়ের নিচে একটু টাই দাও ভাই। তুই তো জানিস আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেইমানি না। আর বেইমানদের আমি এত সহজে ছাড়ি না। যে আমার সাথে বেইমানি করে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তোর ক্ষেত্রেও ঠিক একই হবে। ভাই আর একটা মাত্র বাকি কথা বলতে পারে না আলামিন। তার আগেই সেই অজানা আগন্তুক, অজানা ব্যক্তি, সেই অজানা ছেলেটির নিশানরূপী অ্যানকে ভাই তার মুখে একটা কাপড় রুমাল ঢুকিয়ে দেয়। আলামিন বুঝে গেছে তার ইতিটা এখানেই শেষ। দুনিয়ার মায়া, মানুষের ভালোবাসা সব এখানেই ত্যাগ করে চলে যেতে হবে ওপারে চিরস্থায়ী তার নিজ ঠিকানাতে। সে এতদিন অনেক অন্যায় করেছে, অনেক নিরীহ মানুষকে সে হত্যা করেছে। আজকে সেই সব নিরীহ মানুষের মুখটা তার সামনে ভেসে আসে। এটাই হওয়ার ছিল। যেমন ইট ছুড়লে পাটকেল খেতে হবে, ঠিক তেমনই আজকে আলামিনের সাথে একই ঘটছে। আলামিন অঝরে কেঁদে চলেছে, চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু তার মুখের আওয়াজ বাইরে যায় না, মুখের কথা মুখের ভিতরেই থেকে যায়। বক্স থেকে এক এক করে সরঞ্জামগুলো বের করতে থাকে। আজকের নতুন পদ্ধতির কিছু জিনিস নিয়ে এসেছে। সর্বপ্রথম কপালে অ্যানকে চিহ্নটা এঁকে দেয়। তারপর 5টা আঙ্গুলের নখ উপরে ফেলে তার সেগুলোতে মরিচের গুলো লাগিয়ে দেয়। তার উপর নখগুলো বসিয়ে দিয়ে দেয়। দাউ দাউ করে পুরো শরীরটা যেন জ্বলে ওঠে। আলামিনের বুক ফেটে চিৎকার করছে। তারপর তার পায়ের মধ্যে বেশ কয়েকটা হাতুড়ি দিয়ে ঝুলি মারে। ঈশান আলামিনের চিৎকার শোনার জন্য মুখের ভেতর থেকে রুমালটা সরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের জন্য আলামিন চিৎকার দিয়ে বলে ওঠে, উফ, আহ ভাই, ও ভাই, ভাই আমাকে আর মেরো না। আমি আর সহ্য করতে পারছি না। মেরে ফেলো একেবারে, তবু এই মরণবেদী যন্ত্রণা দিও না। এটা শুনে মুস্কে একটা হাসি দিয়ে মুখের মধ্যে আবার রুমালটা ঢুকিয়ে দেয় ঈশানরূপী অ্যানকে ভাই। তারপর মাথার চুলগুলো চুল কাটার মেশিন দিয়ে জিরো করে দেয়। পুরো মাথাটার নাড়িয়া হয়ে যায়। তারপর হাত দিয়ে কয়েকবার পাড়ি মারে মাথার টাকডুম করে ঢোল বাজায়। তারপর সেই নাড়িয়া মাথার উপরে পোড়া মোবিল ঢেলে দেয়। তারপর হাতে গ্লাস পরে পুরো মাথাটা মোবিল দিয়ে ঘষতে থাকে। যত ঘষে তত যেন মাথার মধ্যে আগুন জ্বলে যাচ্ছে আলামিনের। ঘষতে ঘষতে কয়েক মিনিটের মধ্যে মাথার পুরো চামড়া মাথা থেকে উপড়ে ফেলে। ঈশান পুরো মাথাটা এমন চামড়াবিহীন একটা মাথা হয়ে গেছে, মাথার ব্রেন ও মগজ স্পষ্ট দেখা যাচ্ছে। মাথাটা শুধু ফাকাত আর ফুকুত করে 0 ভোল্টের বাল্বের মতো ফুকুত আর ফাকাত করতে থাকে। তারপর সেই পুরো মোবিল আবার আরো ঢেলে দেয় মাথার মধ্যে। এতে যেন আগুন ধরে যায় পুরো মাথার মধ্যে।
যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে আলামিন। তারপর সেই সবার আতঙ্কের ব্যক্তিটি ঈশান পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। তারপর পুরো মাথাটা ব্যান্ডেজ করিয়ে দেয়। মুখ দিয়ে লালার সাথে রক্ত পড়তে শুরু করেছে। আলামিনের বুক ফাটিয়ে চিৎকার করছে, পাটা ছাগলের মতো লাফালাফি শুরু করেছে। তবুও একটুও যেন দয়া হয় নাই ঈশানের। ঈশান এবার ফল কাটার ছুরিটা নিয়ে আলামিনের পেটের মাঝ বরাবর কেটে দেয়। তারপর সেই কাটা পেটের মধ্যে দুটো হাত ঢুকিয়ে নাড়ি ভুঁড়ির সাথে যে যুক্ত হয়েছে সেটা কেটে দেয়। তারপর একটা 10 পাওয়ার মেগা একটা বম সেই কাটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেয়। তারপর জীবিত অবস্থায় সুই দিয়ে ক্যাস ক্যাস করে পেটটাকে সেলাই করে দেয়। সুই সুতা দিয়ে তারপর সেখানটা ব্যান্ডেজ করে দেয়, সাথে পুরো মাথা ও বিভিন্ন ক্ষতস্থানে। তারপর একটা ড্রিল মেশিন নিয়ে বুকের বাম পাশে ও ডান পাশে অ্যানকে চিহ্নটা নকশা করে এঁকে দেয়। চলাফেরা, কথা বলা, নড়াচড়া সব বন্ধ করে দিয়েছে আলামিন। শুধু চোখ দুটো মেলে হাঁ করে তাকিয়ে আছে। রাত প্রায় শেষের দিকে, ভোর 4টা বাজে। বিভিন্ন মসজিদে আজানের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে পুলিশ কনস্টেবল গুলোর ঘুম ভেঙে যাচ্ছে। ঈশানের দেরি না করে দ্রুত আলামিনকে কাঁধে নিয়ে চলে যায় ঘরের ভেতরে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যে। দেখতে দেখতে ভোর 5টা বেজে যায়। পাখির কিচিরমিচির ও শহরের কোলাহলে ঘুম ভেঙে যায় সবার। হঠাৎ করে সেখানেই উপস্থিত হয় ইন্সপেক্টর সানজিদা। ইন্সপেক্টর সানজিদাকে দেখে লেডি কনস্টেবল বলে ওঠে, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আমরা মিস্টার আলামিনকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় খুনি আমাদের অজ্ঞান করে তাকে উঠিয়ে নিয়ে গেছে কোনো অজানা কোনো জায়গায়। মানে কে সে? সে কিভাবে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও একজন মানুষকে জল জ্যান্ত তোমাদের সামনে থেকে নিয়ে যায়? আর তোমরা অজ্ঞানী বা কিভাবে হলো? ম্যাডাম, কাল রাতে প্রায় রাত শেষের দিকে, এই 3টা কাছাকাছি ধরুন, আমরা চারদিকটা সিকিউরিটি দিচ্ছিলাম। তখন সাদা ধোঁয়ায় গ্রাস করে নেয়। আমরা কোনো কিছুই বুঝে ওঠার আগেই একে একে ঘুমিয়ে পড়ি। সকালে আমাদের ঘুম ভেঙে গেল। ও মাই গড! তার কাজ হাসিলের জন্য মিস্টার আলামিনকে নিয়ে গেছে। আমাদের লোকাল থানাগুলো আছে, সেগুলোকে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি। তারপর লেডি কনস্টেবল ও কিছু আরো পুলিশ কনস্টেবল শহরে খুঁজতে বেরিয়ে পড়ে। আশেপাশে লোকাল থানাগুলো বেরিয়েছে খুঁজতে। চারদিকে লোকেশন ট্র্যাক করা হয়েছে। খবর পেয়ে সবুজ সৈকত সাথে সাথে চলে আসে ঘটনাস্থলে। সকাল 8টা বাজে, এখনো কারো কোনো খোঁজ খবর নেই। পুলিশ এখনো খুঁজছে নিজের মতো করে। এদিকে সময় যাচ্ছে তার আপন গতিতে। ছাত্রছাত্রীরা ভার্সিটিতে প্রবেশ করেছে। ভার্সিটির সামনে সেদিনের মতো কালো রঙের কার এসে থামে। গাড়ির ভেতর থেকে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ছেলেটি উঠে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো আলামিন। আলামিন যেহেতু কলেজের সভাপতি, তাই সবাই তাকে কম বেশি চেনে। আলামিনকে রক্তাক্ত অবস্থায় শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখে কিছু ছেলে পেলে দৌড়ে আসে আলামিনকে ধরতে। তারপরে বেশ কিছু ছেলে পেলে মিলে আলামিনকে ভার্সিটির মাঠে নিয়ে যায়, গাছতলার কাছে। তারপর একটা ছেলে সবুজকে ফোন করে ভার্সিটিতে চলে আসতে বলে। ভার্সিটির মাঠে আলামিনকে খুঁজে পাওয়া গেছে কথাটা শুনে পুলিশ ও সবুজ সৈকত সাজিদ চলে আসে ভার্সিটির মাঠে। ভার্সিটির মাঠে এসে পুলিশ ঘিরে রেখেছে। হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, পেটে ব্যান্ডেজ। এসব দেখে আটকে উঠে সবুজ সৈকত সাজিদ। সবুজ যখনই কিছু বলতে যাবে তখনই লাশের ভেতর থেকে শব্দ শুনতে পাওয়া যায়। শব্দগুলো ছিল, শহরে চলে এসেছে আবারও তোমাদের ঈশান রূপী এনকে ভাই। 2 বছর পরে ফিরে এসেছে সুদে আসলে সব হিসাব দিব বলে। একে একে দুজনকে মেরেছি। নেক্সট টার্গেট মিস্টার সৈকত। পারলে সৈকতকে বাজিয়ে দেখান আমার হাত থেকে। ক্লাসের ভেতর থেকে একথা শুনে আটকে ওঠে। উপস্থিত থাকা সবাই সবুজ অলরেডি ঘামতে শুরু করেছে। সৈকত নিজের মৃত্যুর কথা ভেবে হাত পা ও সারা শরীর কাঁপতে শুরু করেছে। এদিকে সাজিদের অবস্থা বেহাল। ইন্সপেক্টর সানজিদা কোনো কিছু বুঝতে না পারে না কি হচ্ছে তাদের সাথে। এই কেসের আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারে না ইন্সপেক্টর সানজিদা। এদের রহস্যময় জীবনের মৃত্যুর গল্প কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় বা শেষ, কেউ কোনো কিছুই বুঝতে পারে না। উপস্থিত থাকা সবাই ঈশান নামটা শুনে ভাবতে শুরু করেছে, সে ভার্সিটিতে ফিরেছে মানে আবার শান্তি নেমে আসবে। কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। সবুজ ভার্সিটির মাঠটা ফাঁকা করতে বলে ধীরে ধীরে ছেলেমেয়েরা নিজের ক্লাসরুমে ও নিজেদের নিজ কাজে লেগে পড়ে। উপস্থিত আছে কিছু পুলিশ, সাজিদ, সৈকত ও সবুজ। রক্তাক্ত শরীর নিয়ে গাছে হেলান দিয়ে বসে আছে আলামিন। মুখ দিয়ে কোনো কিছুই বলতে পারে না, শুধু হাতের ইশারায় কি যেন বলছে। দেখে বোঝা যাচ্ছে তার থেকে সবাইকে দূরে থাকতে বলছে, কিন্তু তার এই হাতের ইশারায় কেউ বোঝে না। আলামিনের কাছ থেকে প্রায় কয়েক হাত দূরে বসে আছে সবুজ, সৈকত, সাজিদ।
সাথে কয়েকটা কনস্টেবল। দেখতে দেখতে 11টা বেজে যায়। অন্যদিকে কেউ একজন কালো ঘরের ভেতরে বসে থাকা হাতে ঘড়ির দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে 11টা 1 বাজে আর মনে মনে বলে ওঠে, খেলা তো কেবল শুরু করেছি, খেলাটা তো জমবে ঠিক 12:44 এই বলে হাসতে থাকা অচেনা অচেনা অপ্রকাশিত সেই ছেলেটি দেখতে দেখতে হাতের ঘড়িতে 12:44 বেজে যায়। সাথে সাথে ঠুস করে লাশের ভেতর থেকে একটা বোমটা ব্লাস্ট হয়ে লাশটা মুহূর্তের মধ্যে খণ্ড খণ্ড হয়ে যায়। চারদিক দিয়ে শুধু দেখা যাচ্ছে শরীরের টুকরার সাথে রক্ত। বম ব্লাস্ট হতে প্রায় 5 মিনিট ধরে সবার মাঝে নীরবতা ছেয়ে আছে। চারদিক দিয়ে ধোঁয়া গ্রাস করে নিয়েছে সবাই। উপস্থিত থাকা খক খক করে কেশে ওঠে। ছোট একটা বম ব্লাস্টে ছাত্রছাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে। পুরো কলেজের মাঠে হইচই পড়ে গেছে। সাংবাদিক খবর পেয়ে নিউজ টেলিভিশন টেলিকাস্ট করতে ছুটে চলে এসেছে। সাথে আরো কয়েক থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে ভার্সিটির মাঠে। চোখের সামনে সৈকত আলামিনের মৃত্যু দেখে আঁতকে ওঠে। কেননা সেই অজানা অপরিচিত এবং 2 বছর আগের পরিচিত সেই হিংস্র হায়নার গলার স্বর শুনতে পেয়েছে সবাই। লাশগুলোর টুকরোগুলো কয়েকটা কনস্টেবল মিলে একত্রিত করছে পলিথিন ব্যাগে। এটা দেখে সবাই ভয় কাজ করা শুরু করে আছে। শিক্ষক শিক্ষার্থীরা কেউ কোনো কিছু মুখ ফুটে বলছে না, কারণ তারা জানে তাদের হাত নেই এই ঘটনার সাথে। সবুজ এরকম অবস্থা ও কলেজের ভিপি সবুজ, ভার্সিটির সেক্রেটারি সৈকত, ভার্সিটির সাধারণ সম্পাদক সাজিদ, এদের এরকম অবস্থা দেখে সানজিদা বলে ওঠে, কি মিস্টার সবুজ, আমি তো আগেই বলেছিলাম আপনাদের পিছনে লুকিয়ে থাকা রহস্যটা খুলে বলুন, নাহলে আপনিও বিপদে পড়তে পারেন। আপনার হয়তো জীবনেও মায়া নেই তাই আপনি বলছেন না, কিন্তু আপনার বাকি 2 বন্ধুর জীবন তো বাঁচিয়ে দিন। এ বলে ইন্সপেক্টর সানজিদা উপদেশমূলক কিছু কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। টুকরোগুলো নিয়ে ফরেন্সিক ল্যাবটিতে সবুজ মাথায় হাত দিয়ে গাছতলার নিচে বসে পড়ে। এদিকে কাঁপাকাঁপি শুরু করেছে অলরেডি সারা শরীর, ঘেমে একাকার হয়ে গেছে সৈকতের। অন্যদিকে সাজিদ ভয়ে আটকে আছে। এর পরবর্তীতে নেক্সট টার্গেট আবার সে যেন না হয়। আচ্ছা, আপনাদের জানার খুব ইচ্ছে করছে না যে কে এই ঈশান রূপী অ্যান্ডকে? আচ্ছা চলেন তাহলে শুনে আসি কে এই ঈশান। ঈশান হলো এই শহরের টপ ওয়ান্টেড মাস্তান এবং ছাত্রলীগের নেতা। ভার্সিটির সভাপতি এবং ভিপি 2 পর্যায়ে একত্রিত আছে সে। আর তার সঙ্গে তার বন্ধুরা সাঙ্গপাঙ্গ, যাদের বলা হয় তাদের মধ্যে সবুজ, আলামিন, সৈকত ও সাজিদ। শহরের কম বেশি সবাই ঈশানকে সম্মান করে, শ্রদ্ধা করে, সাথে ভয় করে, কেননা সে ছিল মেয়রের ডানহাত। এই মেয়র ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবং প্রভাবশালী একটি মানুষ। শালা আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। তার ডান হাত ছিল ঈশান। সব কাজের লিড দিত ঈশানকে এই মেয়র। ঈশান কোনখানে বিপদে পড়লে মেয়র নিজ দায়িত্বে থাকে তার অগাধ শক্তি দিয়ে সাপোর্ট দিত। বেশ ভালোই চলছে দিনকাল। শহরটাও বেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সাথে ভার্সিটিতে নেই কোনো র্যাগিং, নেই কোনো অসভ্যতামি, নেই কোনো ঝামেলা। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে বছর পেরিয়ে যায়। তার কয়েক মাস পর ঈশান ভার্সিটির মাঠে বসে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পরামর্শ করছে ভার্সিটির নতুন উদ্যোগের বিষয়ে। তখনই মেয়র ফোন করে ঈশানের ফোন করেছে, তাই সে বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। মেয়রের অফিসে গিয়ে ঈশান বলে ওঠে, ভেতরে আসতে পারি স্যার? আসো, ভেতরে আসো আর আমার সামনে বসো। তোমার সাথে কিছু জরুরি বিষয়ে আমায় কথা বলতে হবে, যেটা না বললেই নয় তোমাকে। জি স্যার, বলুন কি এমন তথ্য যেটার জন্য আমাকে এত দ্রুত তলব দিয়ে আনলেন? দেখো, আমি নতুন একটা গ্যাং সংগঠন করতে চলেছি। আমি চাই এই গ্যাংটাও তুমি আমার নিজেই কন্ট্রোল করবে। আমার সব দায়িত্ব তুমি পালন করবে, কারণ আমি তোমার উপরে ভরসা করি। জি স্যার, বলুন কি এমন নতুন সংগঠন তৈরি করতে চলেছেন যেটার জন্য আপনি এত দ্রুত তলব আমাকে ডেকে আনলেন? দেখো ঈশান, তুমি শহরের বর্তমান মাথা। আমার থেকেও তোমার পাওয়ারটা বর্তমানে বেশি আছে। তোমাকে এক নামে সবাই চিনে, এনকে। তাই আমি চাই তুমি এখন থেকে আমার অবৈধ কাজের হাল ধরবে। আমি নতুন একটা গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছি। সে শহরে ড্রাগস সাপ্লাই করবে, আর সে ড্রাগসগুলো তুমি বিভিন্ন জায়গায় তোমার ছেলেপেলেদের মাধ্যমে ছড়িয়ে দেবে। ভার্সিটির মাঠে, ক্যাম্পাসে, ক্লাসরুমে, খাবারে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, যেটা তুমি করবে তোমার লোকেদের মাধ্যমে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে স্যার? আপনি এসব কি বলছেন? আপনি একজন সমাজসেবক হয়ে এই ধরনের অবৈধ কাজের অফার আমাকে কিভাবে দিতে পারেন? কুল ডাউন মাই সান, কুল ডাউন। এত হাইপার হলে কি করে চলবে? রাজনীতি করতে হলে মাঝে মধ্যে অপরাধ করতেই হবে, না হলে রাজনীতিতে টিকে থাকাটা বড় দায় হয়ে যাবে।
তাই বলে আপনি কলেজের মধ্যে ড্রাগ স্মাগলিং করবেন আর এটা আমি হতে দিব? আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। তুমিও তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। ঈশান, আমার কথার অবাধ্য হলে এর পরিণামটা কিন্তু ভালো হবে না, ভালোই জানো। আমিও দেখতে চাই আপনি কী বা করতে পারেন। গুড বাই, চলি স্যার। এই বলে ঈশান মেয়রের কেবিন থেকে বেরিয়ে পড়ে তার ভার্সিটির উদ্দেশ্যে। মেয়র চিন্তায় পড়ে যায়, ঈশান যদি তার হাত থেকে হাত সরিয়ে নেয় তাহলে সে নিঃস্ব হয়ে যাবে, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউই থাকবে না। এসব চিন্তা করছে মেয়র কেবিনে বসে চেয়ারের উপরে। তখনই তার স্মার্টফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে কোনো এক অজানা ব্যক্তি বলে, মিস্টার মেহের সাহেব, আপনার সব কিছু রেডি করা আছে তো? আর 1 সপ্তাহের পরে কিন্তু আমরা মাল আপনার এলাকায় পৌঁছে যাবে নদীপথ দিয়ে, কেননা পদে পদে রয়েছে বিপদ। এখনো ঠিক হয়নি মিস্টার কাল্লু, কয়েকদিনের মধ্যেই আমি সব কিছু ঠিকঠাক করছি, আপনি মাল সাপ্লাই করার ব্যবস্থা করুন। ওকে মিস্টার মেহের, সব কিছু গোছগাছ করে আমাকে জায়গা মতো ঠিকানা টেক্সট করে দিবে, সময় মতো মাল ডেলিভারি হয়ে যাবে। এই বলে ফোন কেটে দেয় কালু নামের সেই অজানা ব্যক্তিটি। এই ব্যক্তিটি হচ্ছে দেশের বাইরে কুখ্যাত টেররিস্ট এবং বিভিন্ন স্মাগলিং তার হাত দিয়েই হয়। তার সাথে হাতে হাত মিলিয়েছে দেশের মেয়র। মেয়র চিন্তায় পড়ে যায়, ঈশান যদি তার সাথে সহমত না হয় সে কি করে সাপ্লাই দেবে এই ড্রাগস স্মাগলিং। ঈশান চলে আসে ভার্সিটির মাঠে, সেই আম গাছের নিচে বসে পড়ে একা। ঈশানকে এত চিন্তিত থাকতে দেখে পেছন থেকে এসে চোখ বন্ধ করে ধরে হিয়া। ঈশান তার চোখে কেউ হাত রেখেছে টের পেয়ে হাত ধরে ফেলে আর চিনে ফেলে এটা কেউ না, হিয়া। তার পেছন থেকে হিয়াকে সামনে এনে কোলে বসায়। ঈশান মন খারাপ দেখে আলতো করে কপালে একটা চুমু খায়। ওহে, এ হিয়াকে সেটা জানার ইচ্ছে করছে। হিয়া হচ্ছে ঈশানের গার্লফ্রেন্ড। মেয়েটা গ্রাম থেকে এসেছে, দেখতে অসম্ভব সুন্দরী। মেয়ের স্বাস্থ্যবান ফিগারওয়ালা বডি, মুখটা দেখতে গোল, চোখের ভুরু পাতা গুলো সরু টানা টানা, চোখগুলো দেখতে যেন হরিণের বাচ্চাদের মতো। অসম্ভব মায়া সেই দুটি চোখে। ঠোঁটগুলো উজ্জ্বল সাদা ফর্সা, মুখে লেগে আছে অসম্ভব এক মায়া। ঠোঁটের নিচে লেগে আছে সব সময়ের মুস্কি একটা আভা। সব সময় মুখের মধ্যে দেখা যায় মায়ার সাথে লেগে আছে একটা ঝিলিক। কিরণ দিয়ে কিরণের প্রেমে পড়ছে ঈশান। ভার্সিটির মাঠে সেদিনের প্রথম দেখা হয় সেই হিয়ার সাথে। হিয়ার পেছনে লাইন মারতে থাকে ঈশান। কয়েক মাস এভাবে পেরিয়ে যায়, ভার্সিটির সবাই হিয়াকে যেখানে সেখানে ভাবি বলে ডাকতে শুরু করে। ঈশানের এরকম পাগলামো দেখে প্রেমে পড়ে যায় হিয়া। ঈশানের মন খারাপ দেখে হিয়া বলে ওঠে, কি ব্যাপার ঈশান, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? প্লিজ আমায় বলো, তোমার গোমরা মুখে একদম মানায় না। ঈশান কোনো কথা বলে না, চুপচাপ সেখানে বসে থাকে। এদিকে মেয়র কিভাবে গুটির চাল দেবে বুঝতে পারে না। সে এদিকে বেশ টেনশনে পড়ে গেছে, কি করবে ঈশানকে। এভাবে টেনশনে থাকতে দেখে আবার হিয়া বলে ওঠে, কি হলো ঈশান, আমাকে বলো কি হয়েছে? আমাকে কি টেনশনে রাখতে তোমার ভালো লাগে? এই কথা শুনে ঈশান কোনো কিছু আর না বলে জড়িয়ে ধরে হিয়াকে। হঠাৎ আচমকা এমন ঈশানের কাণ্ডে হকচকিয়ে ওঠে, নীরবতা ভেঙে ওঠে। মেয়র স্যার আমাকে দিয়ে শহরে ব্যবসা করতে চাইছে, আমার মাধ্যমে পুরো ভার্সিটি এবং শহরে ড্রাগস স্মাগলিংয়ের ব্যবসা করতে চাই তিনি, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হই নাই বলে আমাকে হুমকি দিয়েছে। কিন্তু উনি তো একজন ভালো মানুষ ছিলেন, উনি এরকম কাজ কি করে করতে পারেন? আমি আগেই বলে দিচ্ছি, যদি আমাকে তোমার জীবনসঙ্গী করে পেতে চাও তাহলে এইসব কাজে তুমি নিজেকে কখনোই জড়াবে না। আমি চাই না তোমার কোনো বিপদ হোক, আমি চাই না তোমার উপরে কারো কুনজর পড়ুক। চলো না আমরা এই শহর থেকে অনেক দূরে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। থাকবে না কোনো রাজনৈতিক নেতা, থাকবে না কোনো ঝামেলা, শুধু তুমি আর আমি। হ্যাঁ হিয়া, আমি একটাই কথা ভাবছি, মেয়র স্যার লোভের বশে যেন ভুল কিছু না করে। একটা ভুল সারা জীবনের কান্না। আমি কি বলি, তুমি আর আমি এই ভার্সিটি থেকে অনেক দূরে চলে যাই। আমাদের তো অনেক কিছু আছে, আর তুমি তো লেখাপড়া শেষ করেছো, নতুন একটা চাকরিও করতে পারবে। আর আমিও লেখাপড়া শেষ করে কিছু একটা করে কষ্ট করে দুজনে সুখে থাকতে পারবো। আমি চাই না তোমাকে হারাতে। এটা হয় না হিয়া, আমি দেখছি কি করা যায়। তুমি টেনশন করিও না, এই ঈশানকে মারবে এমন কোনো বাপের বেটা নেই এই শহরে। পুরো শহর আমার কথাতেই কাঁপে, আর আমাকে মারবে এমন বাপের বেটা আছে কে? এই বলে জড়িয়ে ধরে হিয়াকে। তারপর তারা কিছু সময় সেখানে কাটায়। অন্যদিকে মেয়র প্ল্যান সাজিয়ে ফেলেছে কি করে কি করবে।
শেষবারের মতো ও ফাইনাল কথা বলবে ঈশানের সাথে। যদি ঈশান না বোঝে তাহলে তাকে তার আপনজনের হাতেই মেরে ফেলবে। সেখান থেকে ঈশান চলে যায় হিয়াকে নিয়ে। হিয়াকে হোস্টেলে নামিয়ে দিয়ে চলে যায় ঈশান তার নিজ বাড়িতে। দেখতে দেখতে দিনটা পেরিয়ে রাত হয়ে, রাত পেরিয়ে গভীর রাত পেরিয়ে ভোর 5টা। চারদিকে পাখির কোলাহল ও শহরের যানবাহন বেশ মাতিয়ে তুলেছে শহরটাকে। ঈশান রেডি হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে, তখন ঈশানের ফোন আসে। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে ব্যক্তিটি বলে ওঠে, হ্যালো ঈশান, কোথায় তুমি? দ্রুত আমার সাথে দেখা করো সিটি পার্কে, তোমার জন্য আমি অপেক্ষা করছি। এই বলে ফোন কেটে দেয়। তারপর ঈশান আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সিটি পার্কের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে মেয়র বসে আছে একটা টেবিলের উপরে। সেখানে গিয়ে ঈশান বসে তারপর মেয়র বলে ওঠে, দেখো ঈশান, যা হয়েছে ভুলে যাও। আমি রাগের বশে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি হলে আমার ডান হাত, আর এই কাজটা করলে আমরা অতি তাড়াতাড়ি আরো কোটিপতি হতে পারবো, পুরো দেশে রাজত্ব করতে পারবো। তোমার যত কোটি টাকা লাগে আমি দেব, তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। সরি ভাই, আপনার কথাটা আমি রাখতে পারলাম না। শহরের টপ মাস্তান হতে পারি, কিন্তু এতটাও সিন্ডিকেট করি না যেটা আমার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিবে। আপনার এই ব্যবসা আমি বেঁচে থাকতে কোনোদিন করতে দেব না। তুমি কিন্তু আমার কথার অবাধ্য হয়ে কাজটা ভালো করছো না, এতে তোমার জীবনে চলে যেতে পারে। শান, জন্ম হয়েছে মৃত্যুর জন্যই, যেহেতু জন্মেছি পৃথিবীতে মানুষ রূপে, সেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সর্বদা আমি বাইরে থেকে যখন বের হই তখন আল্লাহর কাছে প্রার্থনা করেই বের হই। তাহলে তুমি আমার কথা শুনলে না, এর পরিণাম ভোগ করতে হবে ঈশান। তোমাকে তোমার আপনজনের হাতে তোমাকে মরতে হবে, কেননা তুমি থাকলে আমি আমার কাজ সফল করতে পারবো না। তাই তোমাকে বাঁচিয়ে রাখাও আমার পক্ষে সম্ভব না। আমি জানি তুমি আমার ডান হাত, কিন্তু এখন তুমি হয়ে গেছো আমার বাম হাত। তাই আমি আমার পথের কথা উপরে ফেলতে বাধ্য হচ্ছি। নিজের আপনজনের হাতে মরার জন্য তৈরি থাকো। না, তেমন কিছু না। সবরে হয়তো নতুন কোনো ধামাকা হতে চলেছে, জানি না এই খেলা কে জিতবে। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেয়র ভাবছেন মনে মনে, তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। তোমাকে সরাতে হলে আমাকে এমন কিছু করতে হবে, তোমার বন্ধুরা থাকলে তোমাকে মারা সম্ভব না, অসম্ভব। তাই তোমাকে তোমার আপনজনের হাতে মারবো ঈশান, তৈরি থাকো। এসে বলছে আর মনে মনে ভাবছে। এদিকে ঈশান বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ভাবতে থাকে কি করবে। অবশেষে ভেবেচিন্তে করে সে হিয়াকে বিয়ে করবে, তাও আবার আজকেই। তাই আবার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে গিয়ে হিয়ার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, হিয়া, আমার সাথে চলো কাজী অফিসে। আমি আজকেই তোমাকে বিয়ে করব। কিন্তু এত তাড়াতাড়ি কি হয়েছে তোমার, বলো না আমাকে। কেউ কোনো কিছু বলেছে? কোনো সমস্যা হয়েছে? আর কোনো কিছুর উত্তর না হিয়াকে নিয়ে চলে আসে কাজী অফিসে। তারপর সেখানে বিয়ে করে দুজন বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। বাবা মার কাছ থেকে দোয়া নেয় তারা দুজন। হিয়াকে বলে দেয় তাদের বিয়ের খবরটা যেন কেউ না জানে। এদিকে মেয়র পরিকল্পনা করেছে কিভাবে তাকে মারবে। মেয়র মনে মনে বলে ওঠে, ঈশান, আগে তোমায় নয় বরং তোমার মেরুদণ্ডকে ভেঙে দেব। তোমার প্রিয় হিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই তুমি এমনিতেই মৃত। তারপর তোমাকে মারবো তোমার আপনজনদের হাতে। এদিকে বিয়ে করে ঈশান চলে এসেছে। দেখতে দেখতে রাত ঘনিয়ে এসেছে। বাসর ঘরে বউ সেজে বসে আছে হিয়া। গুটি গুটি পায়ে এদিকে আসে ঈশান। তারপর রুমের মধ্যে প্রবেশ করে। হিয়া উঠে সালাম করে। তারপর দুজনে নফল নামাজ পড়ে আবার খাটের ওপর এসে বসে পড়ে। তারপর হিয়া বলে ওঠে, জানো, আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। সারা জীবন তোমার হাতটা ধরার সুযোগ পেয়েছি। তোমায় কথা দিচ্ছি, চলার পথে জীবনে তোমায় কখনোই কষ্ট পেতে দেব না। তোমার কষ্টটাকে আমি ভাগ করে নেব, আর আমার সবটুকু সুখ তোমাকে উজাড় করে দিব। আমিও তোমাকে অনেক ভালোবাসি হিয়া। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি আমার সব পাগলামি ছেড়ে দিয়েছি। সারা জীবন তোমায় ভালোবেসে যাব। আমার মধ্যে যতটা ভালোবাসা আছে সবটা উজাড় করে দেব। এরপর ঈশান হিয়াকে খাটে শুইয়ে দেয়। তারপর একে একে শরীর থেকে গহনা ও কাপড় খুলে নেয়। তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভালোবাসার সাগরে। ঈশানের সারা শরীরে চুমু খেতে থাকে, সাথে স্লাইড। হিয়াও তাতে তাল মিলাচ্ছে। ধীরে ধীরে ঈশান নিচে নামতে থাকে, হারিয়ে যেতে থাকে অন্ধকার গহীনে। আধারে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে অন্য এক দুনিয়ায় ও পৃথিবীতে, যেখানে ভালোবাসা আরেক নাম হচ্ছে পাওয়া। অন্যদিকে মেয়র পরিকল্পনা করে নিয়েছে
মেয়র ফোন করে সবুজকে এবং সবাইকে নিয়ে দ্রুত মেয়রের অফিসে চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে সবুজ, আলামিন, সৈকত, সাজিদ চলে আসে মেয়রের কেবিনে। মেয়র আগে থেকে সবকিছু রেডি রেখেছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা রেডি করা আছে। মেয়র বলে ওঠে, দেখো, আমি জানি তোমাদেরও ইচ্ছে করে বড় কিছু হওয়ার, তাই তোমাদের একটা সুযোগ দিতে আমি চলেছি। যদি তোমরা কাজে লাগতে পারো তাহলে তোমরা এই শহরের রাজা হয়ে যাবে। কথা শুনে ভাবতে থাকে তারা চারজন। তাদেরকে এভাবে ভাবতে দেখে মেয়র আবার বলে ওঠে, দেখো, তোমাদের 10 কোটি টাকা করে দেব। তোমাদের অ্যাকাউন্টে, 4 জনের অ্যাকাউন্টে 10 কোটি টাকা দেব। সবুজ, তুমি হবে কলেজের নতুন ভিপি। আলামিন, তুমি কলেজের সভাপতি। সৈকত, তুমি হবে কলেজের সেক্রেটারি। সাজিদ, তুমি হবে কলেজের সাধারণ সম্পাদক। আর ঈশানের কাছে লোক হৃদয়কে তোমাদের সব দেখাশোনার দায়িত্ব দিবে। পুরো শহরে সে রাজত্ব করবে। তোমাদের ইন্টাকশনে সে কাজ করবে। বিনিময়ে তোমরা শুধু ঈশানকে মেরে ফেলবে, এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দেবে ঈশান নামের আতঙ্কবাদীটাকে। আর পুরো শহর আমার কথাতে চলবে। শহরে আমি ড্রাগসের স্মাগলিং করতে চলেছি বড় ধরনের, আর এরই বাধা হয়ে দাঁড়িয়েছে ঈশান। ঈশানকে সরিয়ে দিতে হবে তোমাদেরকে। ভেবে দেখো, 10 কোটি করে টাকা, তারপর শহরের রাজত্ব। এ কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। বেশি কিছু সময় নীরবতা থেকে কেটে যায় কিছু সময় পরে সবুজ বলে ওঠে, ওকে স্যার, আপনি তো ঠিকই বলছেন। সারা জীবন চামচাগিরি করার থেকে জীবনে বড় কিছু হওয়াটার বেটার। আমরা আপনার কাছে রাজি। কি করতে হবে বলে দেবেন, আর সময় মতো টাকা পাঠিয়ে দেবেন। ওকে, ঠিক আছে, তোমাদের অ্যাকাউন্টে তোমরা চেক করে নাও, টাকা পৌঁছে গেছে। সময় মতো আমি তোমাদের জানিয়ে দেব কখন কি করতে হবে। এখন তাহলে তোমরা আসো। এরপর সবুজ, আলামিন, সৈকত, সাজিদ সেখান থেকে চলে যায়। এদিকে মেয়র উচ্চস্বরে হাসতে থাকে আর বলে ওঠে, ঈশান, থাকো, মৃত্যুর জন্য তৈরি। তোর ভয়ঙ্কর মৃত্যু আসছে তোর কাছে। তোকে বলেছিলাম না, তোর কাছে লোকই তোকে মারবে, আর সেটাই হতে চলেছে তোর সাথে। দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। পরের দিন সকালে এভাবে 2 দিন আনন্দের মধ্যেই কেটে যায়। এই 2 দিন ভার্সিটিতে কেউ যায়নি, কেউ কারোর সাথে দেখা করেনি। মেয়র পরিকল্পনা করে নিয়েছে কিভাবে ঈশানকে মারবে। তারা মার্কেটে যাবে, তাই সন্ধ্যায় হিয়া আর ঈশান বেরিয়েছে মার্কেটে। খবর পেয়ে গেছে মেয়র জানতে পেরে গেছে বিয়ে করে নিয়েছে, তাদের বাসরও হয়ে গেছে। তাই তাদের 4 জনকে কোলে পোশাক, কালো মাস্ক, কালো মুখোশ পরিয়ে পাঠিয়ে দেয় তাদের মারার উদ্দেশ্যে। এদিকে হিয়া আর ঈশান শপিং করতে করতে রাত 10টা বেজে 11টা বেজে যায়। তারপর তারা রেস্টুরেন্টে কিছু খেয়ে রাস্তায় কোনো কিছু না পেয়ে পায়ে হেঁটে রওনা দেয়। পুরো মার্কেট ফাঁকা, 12টা বেজে গেছে। হঠাৎ তাদের সামনে 4 জন মুখোশধারী লোক এসে চারদিক দিয়ে ঘিরে ধরে। তারপর ছুরি দিয়ে যখন আঘাত করতে যাবে হিয়াকে, তখন ঈশান তাদের সাথে মারপিট করতে শুরু করে। প্রায় বেশ কিছুক্ষণ তাদের সাথে মারপিট হয়ে যায়। একটা সময় কালো মুখোশধারী লোকগুলোর মধ্যে থেকে একজন গুলি করে ঈশানের পায়ে। ঈশান পড়ে যায়। হিয়া যখনই দৌড়ে যাবে ঈশানের কাছে, তখনই পেছন থেকে কেউ একজন হিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরি পেটে বের করে এফোর ওফোর হয়ে যায়। আর বেশ কয়েকবার পেটের মধ্যে আঘাত করে হিয়ার। এটা দেখে ঈশান যখনই হিয়াকে বাঁচাতে আসবে, তখনই আবার কেউ পেছন থেকে হিয়ার পেটে পরপর কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। গড় গড় করে রক্ত বের হচ্ছে পেট থেকে। দুটো নিথর দেহ সেখানেই ফেলে রাখে। খুব কষ্টে গা ঘেঁষে ঈশান ও হিয়া একে অপরকে জড়িয়ে ধরে, রক্ত পুরো রাস্তাটা লাল হয়ে গেছে। বাজারের মধ্যে নাইট গার্ডগুলো এগিয়ে আসে। তাদের মধ্যে থেকে একজন সেই নাইট গার্ডটি পুলিশকে ফোন করতে গেলে কালো পোশাকধারী লোকগুলোর মধ্যে থেকে একজন একটা টাকার বান্ডেল দিয়ে দেয় সেই সিকিউরিটি গার্ডটিকে। টাকার লোভে সেই সিকিউরিটি গার্ডটি সেখান থেকে চলে যায়। এরপর কালো মুখোশধারী লোকগুলো তাদের মুখ থেকে কাপড় সরিয়ে নেয়। তাদেরকে দেখে যেন ঈশান কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে। এরা যে তার পরিচিত কালো পোশাকধারী ব্যক্তিদের মধ্যে থেকে সবুজ বলে ওঠে, হ্যাঁ, এই 4 জনের হচ্ছে সবুজ, সৈকত, আলামিন, সাজিদ। সবুজ বলে ওঠে, ভাই, পারলে মাফ করে দিস। তোর কাছ থেকে শিখেছি অনেক কিছু। জীবনে বড় কিছু করতে হলে ছোটখাটো কিছু সম্পর্ক ত্যাগ করতে হয়। জি বড় ভাই, পারলে মাফ করে দিও। তোমার কাছ থেকে আমরাও শিখেছি, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। এই বলে তারা 4 জন হাসতে থাকে। তাদের 4 জনকে দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তারপরও আধো আধো কণ্ঠে বলে ওঠে রক্তাক্ত শরীর নিয়ে, তোরা এটা আমার সাথে করতে পারলি? কি দেইনি তোদের? রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম তোমাদের, আর আজকে তোরাই আমার পেটে ছুরি মারলি।
কি করব বলো ভাই, বড় হতে গেলে তো ছোটখাটো কিছু কাজ করতেই হবে, তবে তো বড় হতে পারবো। বড় ভাই, মাফ করে দিও, তোমার শেষবারের মতো পায়ের ধুলো নিলাম। তোদের হাতে এখনো সময় আছে, হয় আমাকে এখনই মেরে ফেলার, না হলে আমি বেঁচে গেলে তোদের কাউকে ছাড়বো না। তোরা জানিস আমি আমার শত্রুকে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসঘাতকতাদের না। সৈকত যখনই ঈশানকে আবার গুলি করতে যাবে তখন ঈশান সৈকতের বুকে মারে এক লাথি। সৈকতের কাছ থেকে বন্দুক নিয়ে যখনই গুলি করতে যাবে তখনই হঠাৎ করে বাইক থেকে কে একজন এসে পরপর 2টা বুলেট ঢুকিয়ে দেয় ঈশানের হাতের কবজিতে, গিয়ে লাগে। ঈশান আবারও রাস্তার মধ্যে পড়ে যায়। এদিকে সেন্সলেস হয়ে পড়ে আছে হিয়া। হঠাৎ করে যে আগন্তুকটি এন্ট্রি নিয়েছে বাইকে করে, এটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশান। বাইকওয়ালাটা মাথা থেকে হেলমেট খুলে উল্টো করে সামনে তাকায়। ঈশান তাকে দেখে যেন নিজেই নিজেকে গুলি করার অবস্থার মতো হয়েছে, কেননা সে যে আর কেউ নয়, যাকে ভাইয়ের জায়গায় বসিয়েছিল সেই হৃদয়। হৃদয়কে দেখে কলিজায় আঘাত পেয়েছে ঈশান। ঈশান বলে ওঠে, ছোট, তুই এটা আমার সাথে কি করে থাকতে পারলি? তোকে আমি আমার ভাই বানিয়েছিলাম, ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি চালালি। তোদের সময় আছে, আমাকে মেরে ফেল, নয়তো কাউকে জীবিত ছাড়বো না বলে দিলাম। হিয়া ভয় পাই বলে আমি বন্দুকটা নিয়ে আসিনি আমার সাথে, নয়তো তোদের এখানে খবর করে দিতাম। কথাটা শেষ করার আগে কালো গাড়িতে কেউ একজন তাদের সামনে এসে হাজির হয়। সবাই পেছনে ঘুরে তাকায়। মেয়র বলে ওঠে, মেরে ফেলেছিস তো? ওই শালা খুবই তিরিং বিরিং করতেছিল, বলেছিলাম আমার সাথে কাজ করতে, হ্যাঁ আমাকে না করে নিজের জীবনটা হারিয়ে ফেললো সে। মেয়র এসেছে বলে সবাই সেদিকে তাকিয়েছিল। মেয়র তারপর ঈশানকে গুলি করতে আসলে পেছন ঘুরে সবাই দেখে অবাক, কেননা পুরো রাস্তাটা শুধু রক্ত আর রক্ত। রাস্তার মধ্যে কাউকেই দেখা যায় না, পুরো রাস্তাটা ফাঁকা। হঠাৎ এমন কিছু হওয়াতে চমকে যায় সবাই। চারদিক দিয়ে খুঁজতে থাকে হিয়া আর ঈশানকে। খুঁজতে খুঁজতে প্রায় বেশ কিছু সময় চলে যায়, কিন্তু তাদেরকে খুঁজে পায় না। অবশেষে অনেক ভয় নিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা ভেবে নিয়েছিল ঈশান আর হিয়া হয়তো মরে গেছে, কিন্তু 2 বছর পর আবার ফিরে এসেছে তারা। ঈশান খুব কষ্ট করে তার নিজের তৈরি একটা হসপিটালে হিয়াকে ভর্তি করে দেয় এবং নিজেও ভর্তি হয় সেখানে। তারপর ডাক্তাররা দ্রুত তাদের চিকিৎসা করে, এখনো সুস্থ হয়নি হিয়া। হিয়া কোমায় আছে আর ঈশান ঠিক তার 2 মাস পরে জ্ঞান ফিরে। 2 বছর পর ফিরে এসেছে এই ঈশান। এই শহরে এই ছিল অতীত। শহরটা বেশ শান্ত, 2 দিন ধরে আর কোনো খুন হয়নি। এদিকে সৈকত, সাজিদ, সবুজ ভয়ে বের হয় না। সবুজ মেয়রের সাথে যোগাযোগ করেছে। মেয়র দেশের বাইরে ছিল, খুব শীঘ্রই দেশের ভিতরে আসবে বলেছে। সৈকতের অবস্থা শেষ, ঘরের বাইরে বের হয় না। রুম টু বাথরুম, বাথরুম টু রুম, এটারই অবস্থা। প্রায় 1 লক্ষ টাকা দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করেছে। মরতে তো তাকে হবেই, কারণ সে জানে অন্যায় করেছে। আজকে রাত হয়েছে। আজকের রাতটা কেন জানি না একটু বেশি অন্ধকার ও কালো। অমাবস্যা পূর্ণিমা। চারদিক দিয়ে বাড়িতে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। গেটের সামনে হঠাৎ করে একজন ব্যক্তি আসে। ব্যক্তিটি রুমালের মধ্যে কি যেন স্প্রে করে সিকিউরিটি গার্ডটির মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে সিকিউরিটি গার্ডটি মাটিতে পড়ে যায়। অজানা ব্যক্তিতে তার পোশাকগুলো পরে বাড়ির ভিতরে প্রবেশ করে। হঠাৎ করে পুরো বাড়িটার বাতিগুলো ফুকফাক করে জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে। সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবছে ভুতুরে কাণ্ড। সৈকত বুঝে নিয়েছে তার মৃত্যু নিশ্চিত। আজরায়েল তার সামনেই চলে এসেছে। চারদিক দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করেছে। ওর রুমে ঢুকতে গেলে দরজায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হবে। কোনো একটা স্প্রে ব্যবহার করে দরজার লক ভেঙে ফেলে, তারপর ভেতরে প্রবেশ করে। পুরো রুমটা সাউন্ড প্রুফ, ভেতর থেকে কেউ চিৎকার করলেও বাইরে যাবে না। হ্যাঁ, ঈশান এসেছে। ঈশান গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সৈকত সোফার পেছনে লুকিয়ে আছে। ঈশান গিয়ে ওর কাঁধে হাত রেখে সৈকত চমকে ওঠে। পালাতে গেলে ঈশান 2 পায়ে গুলি করে দেয় সৈকতের। সৈকত ভয়ে বলে ওঠে, ভাই, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি এরকম করতে চাইনি, লোভে করেছি ভাই। আমার যত সম্পদ আছে সব তুমি নিয়ে যাও, তবুও ছেড়ে দাও আমাকে ভাই। আর কোনো কিছু বলতে দেয় না সৈকতকে। সৈকতের মুখের মধ্যে একটা রুমাল ঢুকিয়ে দেয়, হাত পা বেঁধে ফেলে। কোনো কথা ছাড়াই ঈশান কলা গাছের মতো নিজের কাজ করে চলেছে। প্রথমে তার মুখের জিহ্বাটা কেটে ফেলে যাতে সে কথা বলতে না পারে। তারপর যে হাত দিয়ে বেইমানি করেছিল সেই হাত দুটো অর্ধেকটা করে কেটে ফেলে, 2 হাত। তারপর ছুরি দিয়ে পেটটা কেটে দেয়। পেট দিয়ে রক্ত বের হতে থাকে। তারপর সুই আর সুতা দিয়ে মুখটা সেলাই করে দেয়, 2টো ঠোঁট একসাথেই। তারপর পুরো মাথাটা ন্যাড়া করে দেয় সৈকতের। সৈকত বেঁচে থেকেও মৃত হয়ে গেছে। কিছু ঝুলি এবং কিছু স্ক্রুড্রাইভার মেশিন দিয়ে নাড়িয়া মাথার মধ্যে সেই ঝুলিগুলো ঢুকিয়ে দেয়।
পুরো মাথাটা ঝুলি দিয়ে গেঁথে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরপারে পাড়ি জমাবে। সৈকতের অবস্থা খুবই খারাপ, না বলতে পারছে কথা, না পারছে সইতে, শুধু নিতে পারছে নিঃশ্বাসটা। ভিডিওটা করে লাইভ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় সৈকতের ভয়ানক মৃত্যুটার ভিডিও। সবুজ, সাজিদ, ইন্সপেক্টর সঞ্জিদা পেয়ে দ্রুত ছুটে আসে সৈকতের বাড়িতে। ওদিকে এরকম মৃত্যু এবং ভয়াবহ দৃশ্য দেখে মেয়র প্যান্টে মলমূত্র করে ফেলেছে। দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেয়র। তারপর নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেয় যাতে সে শেষ নিঃশ্বাসটাও না নিতে পারে। তারপর সেখান থেকে বেরিয়ে যায় ঈশান। ছটফট করতে থাকে পুরো রুমে। সৈকত ছটফট করতে গিয়ে পুরো রুমে ভেঙে তন্ন তন্ন হয়ে গেছে। এক পর্যায়ে একটা ফুলের তোড়া ভেঙে এসে সৈকতের পেটের মধ্যে ঢুকে যায়, আর সেখানেই মৃত্যুবরণ করে সৈকত। সবাই এসে দেখে মরে আছে। তারপর লাশটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পুরো বাড়িটা সেল করে দেওয়া হয়। দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। মেয়র শহরে চলে এসেছে। সবুজ তার সাথে দেখা করতে গেছে। এদিকে সাজিদ কারো সাথে কোনো কথা না বলে চুপি চুপি শহর থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবকিছু রেডি করে গাড়ি করে রওনা দিয়েছে শহরের বাইরে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু জানে না রাস্তার মধ্যেই তার মৃত্যু অপেক্ষা করছে। সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটা রাস্তাটা পেরিয়ে হাইওয়ের রাস্তা ধরে চলেছে তার আপন গতিতে। খানিকটা কিছু পথ অতিক্রম করে হঠাৎ করে গাড়ির উপরে একটা গাছ ভেঙে পড়ে। গাড়িটা মুহূর্তের মধ্যে দুখণ্ড হয়ে যায়। গাড়ি থেকে ছিটকে গিয়ে পড়ে সাজিদ। সাজিদের সাথে সাথে বুঝে নিয়েছে এটা আর কেউ না, বরং তার মানুষরূপে আজরাইল এসে গেছে তার সুঘ্রাণ পেয়ে। তার থেকে যে কেউই বেঁচে ফেরে না। অজানা ব্যক্তিটি হঠাৎ করে কোথা থেকে যেন সাজিদের সামনে চলে আসে। সাজিদ 2 বছর পর সেই অজানা ব্যক্তিটিকে দেখে নিমিষেই জ্ঞান হারিয়ে ফেলে। অজানা আগন্তুকটি সাজিদকে কাঁধে নিয়ে সে কালো কালারের কারে নিয়ে চলে যায় একটা বাড়িতে। সেখানে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে সাজিদকে। বেশ কিছু সময় পেরিয়ে যায় সাজিদকে খুঁজে পাচ্ছে না কেউ। চারদিকে পুলিশ ও সাংবাদিক হইচই কাণ্ড লাগিয়ে দিয়েছে শহরে। চারদিকে শুধু একটাই নিউজ, শহরে একের পর এক নিখোঁজ মানুষ, সাথে মার্ডার। সাজিদ মিটমিট করে চোখ খুলে সামনে তাকিয়ে থাকা ব্যক্তিটিকে দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই আমি কি করছি? আমি তো সেদিন আপনাকে মারিনি, শুধু আপনাকে 2টা কথা শুনিয়েছিলাম। তার জন্য আপনি আমাকে প্রাণ মেরে ফেলবেন ভাই? সাজিদের মুখে এ কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে থাকে ঈশান। তারপর ঈশান বলে ওঠে, সবাই মরেছে, তুইও মরবি। তোকে কেন ছাড়বো বল? তুই তো সেদিন তাদের সাথে হাত মিলিয়েছিলি। আমি শত্রুদেরও ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকদের নয়। তাই কোনো কথা নাই, শুধু অত্যাচার। ঈশান একথা বলে টকবক ফুটন্ত পানির মধ্যে সাজিদের পা দুটো রেখে দেয়। মুহূর্তের মধ্যেই পা দুটোতে ফোসকা পড়ে ছাই হয়ে যায়। চামড়াগুলো জ্বলে যায়। পুরো চামড়া গলে গিয়ে শরীর থেকে উপরে ফেলছে। সাজিদ শুধু চিৎকার করছে আর বলছে, ভাই আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল একবারও করব না। টাকার লোভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছি আমি। বিশ্বাসঘাতকতা করেছি তোমার সাথে। তুমি দাও আমায় ছাড়ে ভাই। আমি থাকবো তোমার পায়ের নিচে পড়ে। তুমি আমায় মেরো না ভাই। ভাই আমায় ছেড়ে দাও না প্লিজ। আমায় বাঁচতে দাও ভাই। ভাই আমায়। সাজিদ বলছে আরো জোরে কাঁদছে। তার কান্না যেন ঈশানের কানে পৌঁছাচ্ছে না। সাজিদের মুখে একটা রুমাল ঢুকিয়ে দেয়। তারপর ফল কাটার একটা ছুরি নিয়ে কেটে দেয়। তারপর গলার বুক থেকে পা পর্যন্ত শরীরের চামড়া আলাদা করে থাকে। ঠিক যেমন গরু জবাই করার পর শরীর থেকে চামড়া আলাদা করা হয়, ঠিক তেমন চামড়াগুলো ছিঁড়ছে আর মাঝে মধ্যে লবণ ও মরিচের গুঁড়ো ছিটা দিচ্ছে তার শরীরে। উফ, এ যেন জাহান্নামের থেকেও ভয়াবহ শাস্তি দিচ্ছে ঈশান তাকে। ছটফট করতে থাকে। চেয়ার থেকে পড়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরের সাথে। এইভাবে শরীর থেকে সম্পূর্ণ চামড়া আলাদা করে ফেলে। এখন শরীরের কোনো চামড়া নেই, শুধু গোস্তগুলো দেখা যাচ্ছে। নির্মম পরিহাস করে রেখেছে তার শরীরে। পুরো শরীরটাকে লবণ সেটা দেয়। তারপর পানি দিয়ে পুরো শরীরটা ধুয়ে ফেলে। শরীরে রক্ত নেই, কিন্তু জীবনটা এখনো আছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জীবনটা বেরিয়ে যাবে, উড়িয়ে যাবে আত্মাটা। তারপর তার চামড়া ছেলের শরীরটাকে সেই ছুরিটা দিয়ে গোস্তগুলো কাটতে থাকে। জীবিত অবস্থায় একে একে শরীরের হাত ও পা, বুক, পেটে, পাছা সব গোস্ত শরীর থেকে আলাদা করে ফেলে। শুধু মাথাটাই যা আছে। শরীরে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছুই দেখা যাচ্ছে। গোস্তগুলো নিয়ে যায় রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য। তারপর সেখান দিয়ে ফিরে এসে ওই অবস্থায় রাতের আধারে নিয়ে যায় থানার সামনে। তারপরে সাজিদকে সেখানে বাঁশের সাজে খাড়া করে রেখেছে। মাথাটা আছে আর আছে পা, আছে সবকিছু, শুধু নেই শরীরের চামড়া ও গোস্ত। মাথাটা আছে, বাকি সব
কঙ্কাল, হাড়, হাড্ডি, পাঁজর সব দেখা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ইন্সপেক্টর সানজিদা দেখতে পেয়ে ছুটে আসে। ততক্ষণে সাজিদ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। খবর পেয়ে মেয়র ও সবুজ সেখানে চলে আসে। মেয়র সাজিদের এরকম অবস্থা দেখে প্যান্টে হিসু করে ফেলেছে, তবে কাউকে কোনো কিছু বসতে না দিয়ে রুমাল দিয়ে মুছে নেয়। ইন্সপেক্টর সানজিদা মেয়রের এরকম পরিস্থিতি দেখে বলে ওঠে, স্যার, আমাদের ভিতরে ওয়াশরুম আছে, আপনি সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আসবেন, আপনার অবস্থাটা অনেক খারাপ। মেয়র লজ্জায় পড়ে যায়। কোনো কিছু না বলে দ্রুত ওয়াশরুমে চলে যায়। সানজিদা লাশটাকে ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করেন। সাংবাদিক এসে সাংবাদিক একের পর এক টিভির স্ক্রিনে খবর প্রচার করছে। আরও একটা দিন কেটে যায়। পরিবেশটা বেশ থমকে আছে। ভার্সিটি বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রীরা ভয়ে আসা বন্ধ করে দিয়েছে ভার্সিটিতে। এদিকে সবুজ আর মেয়র সবসময় একসাথে থাকে, পরিকল্পনা করতে বসেছে। এই সবুজ, দেশে এত ঘটনা ঘটছে, তুই আমারে জানাসনি কেন? আর ওই ঈশান যদি বেঁচে থাকে তাহলে ও 2 বছর পর কেন ফিরে এলো? আমিও তো এই কথাই বুঝতে পারতেছি না, 2 বছর পর সে কীভাবে ফিরে আসতে পারে। আমার তো এখনও বিশ্বাস হয় না। আমি আমার নিজের চোখে তাকে কখনো দেখিনি, তবে তার উপস্থিতি টের পেয়েছি অনেকবার। বিদ্যুতের গতিতে আসে আর ঝড়ে বেগে চলে যায়। ওর ব্যাপারে খবর নিসনি? কোথায় থাকে, কি করে, আমাদের ছেলেপেলেদের খবর নিতে বলিসনি? ভাই, হৃদয়কে যেদিন প্রথম মারা হয় সেদিন আমি খোঁজ খবর লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তার সন্ধান কেউ দিতে পারেনি। এসব বিষয়ে কথা বলছে সবুজ আর মেয়র। তাদের পুরো টিমটাকে ধ্বংস করে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের পালা। তারা হাজার হাজার সিকিউরিটির ব্যবস্থা করেছে, সাথে আইনের ব্যবস্থার সাহায্য নিয়েছে। কিন্তু মৃত্যু তো তাদের অতি কাছে দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। এই 2 দিনের পরিবেশটা বেশ শান্ত আছে। শহরে আবারও লেগেছে কোলাহল। আজ ধরে 3 দিন হলো শহরটা বেশ শান্ত। দিন পেরিয়ে রাত হয়েছে। মেয়র আর সবুজ মিলে নতুন ড্রাগস স্মাগলিং এর পরিকল্পনা করছে। কোন শহরে ট্রান্সফার করবে এই বিষয়ে, সাথে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য ভিসা ও পাসপোর্ট সবকিছু রেডি করেছে। টাকা গুনে ব্যাগ ভর্তি টাকা করেছে। আজকে রাতে শহর থেকে তারা পালিয়ে যাবে। এই খবরটা পৌঁছে গেছে কোনোভাবে খুনির কাছে। খুনি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। এদিকে টাকা গুনতে থাকে মেয়র আর সবুজ মিলে। টাকার নেশায় মগ্ন হয়ে আছে। এদিকে তাদের জীবন বিপন্নে মুখে, সেদিকে কোনো খেয়ালই নেই তাদের। অজানা ব্যক্তিটি দরজা ভেদ করে, সিঁড়ি ভেদ করে দোতলার করিডোর দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। হঠাৎ করে রুমের বাতি নিভে যায়। মুহূর্তের মধ্যে মেয়র ও সবুজের হুঁশ ফিরে আসে। তারা মোবাইলের ফ্ল্যাশ চালু করেই দেখতে পায় তাদের সামনে মানুষরূপী হিংস্র হায়না ঈশানরূপী অ্যানকে বসে আছে। এটা দেখে মেয়র আটকে ওঠে। হাত থেকে ফোনটা পড়ে যায়, সাথে সাথে বন্ধ হয়ে যায়। পুরো রুম অন্ধকার হয়ে যায়। আর সবুজ তো সেখানেই শেষ। কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে দুজনে। 2 বছর পর এরকম একজনকে দেখবে আশা করেনি। তারা দুজন মিলে মৃত্যুটা যে তাদের ভয়ানক হতে চলেছে তারা টের পেয়েছে। পালাতে গেলে ঈশান 2 পায়ে 2 করে 4টে গুলি করে সোফার মধ্যে ধপ করে বসে পড়ে তারা দুজন। তারপর মেয়রের প্যান্ট থেকে বেল্টটা খুলে একের পর এক মারতে থাকে। চাবুক তাদের শরীরে চাবুকের বাড়ি দিয়ে পিঠ ফাটিয়ে ফেলেছে, যেখানে সেখানে রক্ত বের হচ্ছে। তারপর বেশ কিছু ড্রাগস ও মদ রাখা হয় তাদের সামনে। ঈশান বলে ওঠে, এই ঈশানকে মারবে বাংলার মাটিতে এরকম কোনো বেটা এখনো জন্মায়নি। আমি মরিনি, বেঁচে আছি তোদের বিনাশ করব বলে। আল্লাহ আমায় এখনো বাঁচিয়ে রেখেছে। তোর সামনে যেগুলো দেখেছি সবগুলো খেতে হবে তোদেরকে। এই বলে ড্রাগসের প্যাকেটগুলো চিরে একের পর এক খাওয়াতে থাকে সবুজ আর মেয়রকে। তারপর অ্যালকোহল মদ খাওয়াতে থাকে। তারপর মেয়রকে একটা টেবিলের উপর শুয়ে দিয়ে বেঁধে ফেলে যাতে নড়াচড়া করতে না পারে। তারপর বন্দুক থেকে বেশ কয়েকটা বুলেট বের করে খাইয়ে দেয় মেয়রকে। মেয়রের কোনো কথা বলতে পারে না। পেটের ভেতর সবগুলো বুলেট চলে যায়। তারপর একটা কোপা মুখের মধ্যে ভরে দেয়। তারপর পেট্রোল কয়েক বোতল ঢেলে দেয়। এত পেট্রোল আর পানির পরিমাণ খেয়েছে যা বলার বাহিরে। গরুর মতো ফুলে আছে মেয়রের পেট। তারপর একটা ধারালো ছুরি দিয়ে এসে একের পর এক আঘাত করতে থাকে পেটের মধ্যে। শরীরটাকে খণ্ড খণ্ড করে ফেলে। মুহূর্তের মধ্যে শরীরটা কোনো অস্তিত্ব নেই, এত পরিমাণ ছুরির আঘাত করা হয়েছে। তার শরীর মেয়র সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তারপর সবুজকে একটা প্লেয়ারের সাথে বেঁধে ফেলে। হাতে তো পায়ের আঙ্গুলগুলো প্লাস দিয়ে ও ছুরি দিয়ে কেটে ফেলে। তারপর তার পুরুষাঙ্গের মধ্যে কয়েকটা লাথি মারে। এতগুলো লাথি খেয়ে যেন জীবনটা তার বেরিয়ে যাওয়ার মতো উপক্রম। তারপর ঈশান একটা গাছ কাটার মেশিন নিয়ে এসে সবুজের ডান কাঁধের উপরে রাখে। তারপর মেশিনটা জুড়ে দিয়ে ডান কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত অর্ধেক অংশ কেটে ফেলে। শরীর থেকে আলাদা করে ফেলে তার হাত। তারপর বা কাঁধের উপর রেখে পা পর্যন্ত শরীরটাকে আলাদা করে ফেলে। তারপর সে গাছ কাটার মেশিনটা দিয়ে শরীরটাকে 4 ভাগ করে ফেলে।
অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে একটা গগন কাঁপানো হাসি দেয় ঈশানরূপী অ্যানকে। তার এই হাসিতে যেন পুরো বিল্ডিংটা কাঁপছে। পেছন থেকে হঠাৎ কেউ একজন বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রহস্যময় মাফিয়া খুনি ওরফে ছদ্মবেশী এনকে ভাই। ঈশান পেছনে ঘুরে দেখতে পায় ইন্সপেক্টর সানজিদা। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। তারপর হঠাৎ করে দুজন উচ্চস্বরে হেসে ওঠে। সানজিদা বলে ওঠে, কি দুলো ভাই, কেমন গেমটা খেললাম। এখন তো আর প্রতিশোধ নেওয়ার মতো কেউ নেই। শুধু শহরের মধ্যে নয়, পুরো দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। ওরে শালিকা, তুমি সেই গেমটা খেলেছো? চলো ফিরে যাব, তোমার বোনটা আমার জন্য অপেক্ষা করছে।